আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল নাস্তা তৈরি করে নিচ্ছি। সবার পছন্দের মানে হাজব্যান্ড এবং ছেলের পছন্দের নুডলস তৈরি করছি। তবে আজকে নুডলসের সাথে পাস্তাও দিয়েছি। তো প্রথমে আমি চিকেনটা একটু পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে ভেজে নিয়েছি। আর এই চিকেনটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম চিকেন চাপ তৈরি করার জন্য। তো চিকেন চাপ 2 দিন খাওয়া হয়েছে। তো আজকে আবার ওখান থেকে কিছুটা মাংস আমি কেটে এখানে দিয়েছি। আর এই তো তারপরে কিন্তু নুডলস এবং পাস্তা একসাথে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি টেস্ট মেকার এবং কিছুটা লবণ আর সামান্য সয়া সস দিয়েছি। আর এখন সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুজনের নুডলস এতটাই প্রিয়, তারা কিন্তু সকাল দুপুর রাত 3 বেলায় নুডলস খেতে পারে। মানে তাদের এতই পছন্দ। সকালবেলা সেজন্য বেশিরভাগ সময় আমি নুডলস তৈরি করে দেই। এটা আমার জন্য ইজি রান্না করতে। আবার তারাও খুব পছন্দ করে। তো যাই হোক, এই তো এখন খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে। আর আমি কিন্তু অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আমি নুডলস খাইনি, আমি খেয়েছিলাম ভাত। রাতের কিছুটা ভাত ছিল। তো আমি একটা ডিমের অমলেট করে খেয়ে নিয়েছি। আর শীতের দিনে আমি সাধারণত বিভিন্ন সবজি একদম গ্রেট করে নিয়ে তারপরে ডিমের অমলেটটা করি। এতে করে আমার সবজিও খাওয়া হয়ে যায়, আবার ডিমটাও খাওয়া হয়। তো এটা দিয়ে আমার সকালে গরম গরম ভাত খেতেও ভালো লাগে। যাই হোক, খাওয়া-দাওয়া শেষ করেই তো দুপুরে রান্না করে নিচ্ছি। এখানে আমি একটু পোলাও রান্না করব আজকে। তো বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম ঠিকই, কিন্তু চালটা ওর মধ্যেই দিয়ে দিয়েছি। বেরেস্তা তুলে রাখতে আর মনে ছিল না। তো সমস্যা নেই, বাসায় নিজেরাই যখন খাবো। বেরেস্তাটা যে খুব এসেনশিয়াল তেমনটাও না। আ দে বা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য বেরেস্তা ব্যবহার করা হয়। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। তারপরে কিছুটা গরম মসলা দিয়েছি। আর এই তো তারপরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে গরম পানি দিয়ে আমি পোলাওটা রান্না করে নিয়েছি। আর তারপরে হয়ে যাওয়ার পরে আমি দমে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটু কবুতরের মাংস রান্না করে নিচ্ছিলাম। কবুতরের মাংস একটু এরকম ছোট আলু দিয়ে পছন্দ করে আমাদের বাসার সবাই আরকি। আসলে এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। উনি এই রান্নাটা এত মজা করে করতেন। তো আমি অনেক শুনেছি প্রশংসা, আবার নিজেও খেয়েছি। আসলে অনেক বেশি টেস্টি হতো মায়ের রান্না। তো আমি সেটা ফলো করেই আজকে রান্না করে নিয়েছি। এই তো ছোট আলু দিয়ে কবুতরের মাংস একটু ঝোল রাখবো। এভাবে করে এই রান্নাটা অনেক টেস্টি হয়। আর এখানে লাস্টে আমি একটু ভাজা জিরা একটু ক্রাশ করে দিয়ে দিব। একদম মিহি পাউডার করব না, জাস্ট একটু ক্রাশ করে উপরে আমি কিন্তু একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, একদম বেশি মিহি গুঁড়া করে নিয়ে আমি হালকা একটু ক্রাশ করে এখানে দিয়ে দিয়েছি। তো এটাতে করে কিন্তু তরকারিতে অনেক ভালো একটা স্মেল আসে, খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু কবুতরের মাংস রান্নাটা শেষ। এই যে আমি এখানে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম লাল টুকটুকে কালার এসেছে। তো এভাবেই রান্নাটা মা করতেন। খেতে কিন্তু অসাধারণ লাগতো মায়ের হাতের রান্নাটা। এখনো আমার মুখে স্বাদ লেগে আছে। তো সেইভাবেই একটু ট্রাই করেছি আরকি। আর এই তো এখানে আমি এখন চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছটা সুন্দর করে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে হাত পা আছে চিংড়ি মাছের, আসলে এই হাত পাগুলো একটু মুচমুচে করে ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা সবাই খুব পছন্দ করি। এজন্য কিন্তু আমি এই হাত পাগুলো ফেলে দেই না। এগুলো সমেত আমি রান্না করি। আর এমনি কিন্তু পেছন থেকে আমি ভালো করে রগটা কেচি দিয়ে কেটে বের করে ফেলেছি। আর এখন আমি সুন্দর করে এটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি চিংড়িটা ভুনা করে নিব। তো এখানে এই যে আমি বেশ কিছুটা মসলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ সুন্দর করে আগে ভেজে নিয়ে তারপরে আদা, রসুন, জিরা বাটা দিয়েছিলাম। তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে একটু ধনিয়া গুঁড়ো আর সবকিছু স্বাদমতো লবণ সবকিছু দিয়ে ভালো করে আমি মসলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে করে ঝাল করে চিংড়ি মাছ ভুনা করলে আমার বাসার সবাই খেতে ভীষণ পছন্দ করে। আর চিংড়ি মাছের মালাইকারিটা আমার খুব ফেভারিট। তবে আমার হাসব্যান্ড যেহেতু নারকেলের ফ্লেভারটা অতটাও পছন্দ করেন না, যার কারণে কিন্তু মালাইকারিটা আমি করি না। আমি এভাবে ঝাল ভুনাটাই করি। এটা খেতে সবাই খুব পছন্দ করে। আর এই চিংড়িগুলো বেশ ভালো সাইজের ছিল। তো চিংড়ি ভুনাটাই কিন্তু খেতে বেশি মজা লাগে।
তো চিংড়ি ভুনাটা রান্না হয়ে গেছে। আমি এখন আবারও মশলা কষিয়ে নিচ্ছি। একটু ইলিশ মাছ রান্না করব। তো এখানে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছিলাম। তারপরে বাকি সব মশলা দিয়ে এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এই তো ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছটা আমি ভেজে রান্না করছি না। কাঁচাই এখানে দিয়ে দিয়েছি। কষিয়ে রান্না করছি আরকি। ইলিশ মাছটা কষিয়ে রান্না করলে ফ্লেভারটা বেশি সুন্দর হয়। আর এই তো যেহেতু টাটকা মাছ ছিল, তো যার কারণে আমি কষিয়ে রান্না করছি। আর দিয়ে দিলাম এখন কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তো এই যে পর্যায়ে কিন্তু রান্নাটা আমার অনেকটাই হয়ে গেছে। এটা আমি ডিশ আউট করে নেব। তারপরে তো সংসারের বাকি সমস্ত কাজ সেরে গোসল করে নামাজ আদায় করে নিয়েছি। আর এই তো এখন কিন্তু খেতে বসে গেছি। আর সবাইকে খেতে দিয়ে দিয়েছি আগেই। সবার খাওয়া শেষ হওয়ার পরে আমি কিন্তু এখন নিজেও খেতে বসে গেছি। আর এই যে চিংড়ি মাছের ব্রেনটা কিন্তু খেতে অনেক মজা। আমার কাছে খুব ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তখন নানু বাড়িতে যখন বেড়াতে যেতাম, আমার ছোট মামা আ উনি এরকম চিংড়ি মাছের ব্রেন আলাদা করে আমাদের এলাকায় কিনতে পাওয়া যায়। প্যাকেটের মধ্যে করে বিক্রি হয়। তো ওই ব্রেনগুলো কিনে নিয়ে আসতো। আর ওটা আমার আম্মু ভুনা করে দিত। এত মজা লাগতো সেই চিংড়ি মাছের ব্রেন ভুনা। আপনারা কখনো খেয়েছেন কিনা এভাবে আলাদা করে চিংড়ি মাছের ব্রেন ভুনা? আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি ছোটবেলায় খেয়েছি, বড় হয়ে আর পাইনি। ওই জিনিসটা আসলে ছোটবেলায় পাওয়া যেত। বড় হয়ে আর খাওয়া হয়নি। তো সেই কথাটাই মনে পড়ে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম আরকি। তো যাই হোক, তারপরে কিন্তু ইলিশ মাছ এবং কবুতর দিয়েও খেয়ে নিয়েছি। তবে আর ভিডিও করিনি। তারপরে খাওয়া-দাওয়া করে বিকেলে রেস্ট নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। আপনাদেরকে তো এর আগেও আমি বলেছি, বিকেলে আমরা সবাই কিন্তু বাহিরে একটু দাঁড়াই, মানে উঠানে দাঁড়াই। সবার বাড়ি আলাদা, আলাদা। তবে মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা আছে আরকি। সেটাকে আমরা উঠান বলি। এখানে এই যে আমের গাছ লাগানো আছে, আরও বেশ কিছু গাছ আছে। মানে বাগান টাইপের আরকি। ওখানে আমরা সবাই বিকালে একটু বের হই, দাঁড়াই, গল্প করি। সব জায়েরা, শাশুড়ির মায়েরা সবাই মিলে দাঁড়িয়ে গল্প করি। আর গল্প করতে, করতে এই যে এখানে দেখলাম একটা মুরগি আর পিঠে একটা ছোট বেবি বসে আছে। আসলে শীত পড়ে গেছে তো বাচ্চাদের ঠান্ডা লাগে, এই কারণে কিন্তু মায়ের গায়ের কাছে ঘেঁষে থাকে। এখানে একটা মুরগির বাচ্চা, আবার আরও মুরগি আছে। এগুলো আসলে আমার মামি শাশুড়ির মুরগি। আমার মামি শাশুড়ি মুরগি পালন করেন, হাঁস পালন করেন। আম নিজেদের বাড়ির পাশেই একটা ছোট ফার্ম হাউসের মতন আছে। সেখানেই আরকি পালন করেন তিনি। তো সেই মুরগিগুলোই এখানে এই যে, আবার এই যে এই সাদা মুরগিটাও অনেকগুলো বাচ্চা নিয়ে বসে আছে। যেহেতু ঠান্ডা পড়ে গেছে, সব বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একদম মায়ের গায়ের কাছে এসে গুটিসুটি হয়ে বসে আছে। দেখতে বেশ ভালোই লাগছিল। আর আজকে রেহান ব্লগস থেকে আমার শিল্পী দিদি, ওনার চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে। তো আমার যে এত ভালো লাগছিল, ওনার ভিডিওটা দেখছিলাম আর আমার একদম চোখ ভিজে আসছিল। একদম খুশিতে আসলে আমার চোখে পানি চলে আসছে। খুব ভালো মনের মানুষ শিল্পী দিদি। তো ওনার মনিটাইজেশন হয়ে গেছে। আমি শুনে অনেক খুশি হয়েছি। আর ওনার যে আবেগমাখা কণ্ঠটা শুনেছিলাম, তখন আমারও ভিতরে মানে এত আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম আমি। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আমি কমেন্টেও লিখেছি, দিদি তোমার খুশির সংবাদটা শুনে আমার কিন্তু চোখ দিয়ে পানি চলে আসছে। আসলে এটা আনন্দের অশ্রু। মানুষ বেশি খুশি হলেও চোখে পানি চলে আসে, আবার অনেক দুঃখ পেলেও চোখে পানি চলে আসে। তো শিল্পী দিদি, তোমার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। তুমি অনেক দূর এগিয়ে যাও। তোমার মতন সৎ লোক পাওয়া কিন্তু অনেক মুশকিল। আসলে শিল্পী দিদি কখনো কোনো মানুষকে ঠকান না। ইউটিউবে বেশিরভাগ মানুষই আম মানে শো অফ করেন আরকি। ভিডিওতে এসে জাস্ট একটা কমেন্ট করে দিয়ে পালিয়ে যান। সবার কথা বলছি না, বেশিরভাগই এরকম সুযোগ সন্ধানী। তো আমার শিল্পী দিদি কিন্তু একদমই ব্যতিক্রম। উনি নিঃস্বার্থভাবে সবার ভিডিও ফুল ওয়াচ করেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আমার শিল্পী দিদি যেন ইউটিউব থেকে অনেক সফলতা অর্জন করতে পারেন। আমিও মন থেকে দোয়া করি শিল্পী দিদি তোমার জন্য। তো যাই হোক, এখানে আমি সন্ধ্যায় একটু পাকোড়া করে নিচ্ছি। এখানে আমি সরিষা শাক, পালং শাক এবং মসুর ডাল বাটা দিয়েছি। আর সাথে স্বাদমতো লবণ, একটু হলুদ গুঁড়ো, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর একটু চালের গুঁড়ো দিয়েছি আমি, যাতে একটু মুচমুচে হয়।
তারপরেই তো আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আমার বাসায় কিন্তু সরিষা শাক কেউ খেতে চায় না, আমি খাই। আমার ননদের অবশ্য পছন্দ করেন, আমার শাশুড়ি মাও পছন্দ করেন। তবে আমার হাসব্যান্ড এবং আমার বাচ্চা মানে আমার ছেলে দুজনেই কিন্তু সরিষা শাক একদমই অপছন্দ করে। তো একার জন্য রান্না করতে ভালোও লাগে না, তবে খেতেও ইচ্ছা করে। তো আমি কি করি, এভাবে করে পাকোড়া তৈরি করে দেই। এতে করে কিন্তু ২ বাবা ছেলে পছন্দ করে মানে অনেক মজা করে খেয়ে নেয়। তো যার কারণে আমি এভাবে পাকোড়া করে দেই। তো আপনারা যারা সরিষা শাক খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে বড়া বানিয়ে খেতে পারেন। বেশ ভালো লাগে খেতে। আমার কাছে তো অনেক মজা লাগে। এটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে এমনিতেও খাওয়া যায়। খুব টেস্টি হয় এই পাকোড়াটা। তো আমি কিন্তু একে, একে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর আমি সবসময় যেকোনো ভাজাভুজি কিন্তু একটু শ্যালো ফ্রাই করার চেষ্টা করি। আসলে ডুবো তেলে ভাজলে পুষ্টিগুণ তো নষ্ট হয়ে যায়ই, তার মধ্যে আবার খাবারের মধ্যে ট্রান্স ফ্যাট যোগ হয়। আবার যেই এক্সট্রা তেলটা থেকে যায়, ওই তেলটা কিন্তু আমরা ফেলে দেই না। ওই তেলটা দেখা গেছে আমরা অন্য কোনো একটা রান্নায় ব্যবহার করি। এতে করে কিন্তু তেলের যেই মানে পোড়া তেলের যেই আরকি খারাপ জিনিসটা মানে পোড়া তেলে একটা ট্রান্স ফ্যাট এড হয়ে যায়। তেলটা ভেঙে যায় এবং পরবর্তীতে যখন ওটা আবার ব্যবহার করা হয় তখন কিন্তু ওই তেলটা শরীরের জন্য ভীষণ খারাপ। তো যার কারণে আমি কিন্তু ডুবো তেল এভয়েড করি। আমি যেকোনো ভাজাভুজি একটু এরকম শ্যালো ফ্রাই করারই চেষ্টা করি। তো যাই হোক, এখানে এই তো মা ছেলে পাকোড়া খেয়ে নিচ্ছি। আর আজ পাকোড়া খেতে, খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।